বিহার নির্বাচনের উপর আমাদের আরেকটি সংক্ষিপ্ত বিবরণে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই সংক্ষিপ্ত বিবরণগুলিতে আমরা সেই মূল কারণগুলির উপর আলোকপাত করি যা ভোট দেওয়ার আচরণকে প্রভাবিত করে। বর্তমান প্রবণতা কি এনডিএ সরকারের পুনরায় নির্বাচিত হয়ে ফিরে আসার পক্ষে নাকি ক্ষমতাচ্যুত হওয়ার পক্ষে? প্রথম যে প্রশ্নটি আমাদের প্রায়শই করা হয় তা হলো, বিহারে কি তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা আছে নাকি বিহারের প্রতিষ্ঠান বিরোধিতার পর্ব শেষ হয়ে গেছে? তাই আমরা বিগত ৭৫ বছরে বিহারের সরকারগুলির পুনর্নির্বাচিত হওয়া বা ক্ষমতাচ্যুত হওয়ার শতাংশের সম্ভাবনা বিশ্লেষণ করেছি এবং আমরা দেখেছি যে প্রতিষ্ঠান পন্থার ৩টি স্বতন্ত্র পর্যায়ে রয়েছে। স্বাধীনতার পর প্রথম ২৫ বছরে ভোটাররা আশায় পূর্ণ ছিল, যা প্রায় উচ্ছ্বাসের কাছাকাছি, এবং প্রতিটি নির্বাচনে বিহারের মানুষ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে এনেছিল। এক আশ্চর্যজনক ১০০% প্রতিষ্ঠান সমর্থন। কিন্তু পরবর্তী ২৫ বছরে ১৯৭৭ থেকে ২০০২ সাল পর্যন্ত সেটা ছিল ভোটারদের ক্ষোভের সময়, যার ফলে প্রতিষ্ঠান বিরোধিতা দেখা দেয় এবং মাত্র ৩৩% সরকার ক্ষমতায় ফিরে আসে। অথবা বলা যায় প্রতি ৩টি সরকারের মধ্যে ২টিকে ভোটাররা ক্ষমতাচ্যুত করেছিল। ২০০২ সাল থেকে সবচেয়ে সাম্প্রতিক পর্যায়ে, যা প্রায় ২ দশক, দেখায় যে প্রতিষ্ঠান বিরোধিতা তো দূরের কথা, বিহারে এখন মাঝারি ধরনের প্রতিষ্ঠান সমর্থন রয়েছে এবং ৬০% ক্ষেত্রে সরকার পুনর্নির্বাচিত হচ্ছে। এটা শুধুমাত্র মাঝারি ধরনের। বিগত ৭৫ বছরে এই ৩ পর্যায়ের ধাঁচটি ভারত জুড়ে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের থেকে আলাদা। বর্তমানে গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, আসাম এবং পশ্চিমবঙ্গে ব্যাপক প্রতিষ্ঠান সমর্থন রয়েছে। অন্যদিকে দক্ষিণের রাজ্য কেরালা, তামিলনাড়ু এবং অন্ধ্রে এবং সেই সাথে উত্তরের রাজ্য পাঞ্জাব, ইউপি এবং রাজস্থানে এখনও তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। সংক্ষেপে বলতে গেলে স্বাধীনতার পর থেকে ভারতে বড় এবং মাঝারি আকারের রাজ্যগুলিতে ২৬০টি বিধানসভা নির্বাচন হয়েছে। ছোট রাজ্যগুলিতে নয়, ওগুলো অতিরিক্ত। এবং যদিও আন্তঃরাজ্য পার্থক্য রয়েছে, সমস্ত রাজ্যগুলির সামগ্রিক গড়ের একটি লক্ষণীয়ভাবে একই ধাঁচা আছে। ভারতের প্রতিষ্ঠান বিরোধিতার সময়কাল এখন শেষ হয়ে গেছে। স্বাধীনতার ঠিক পরেই রাজ্য সরকারগুলির জন্য একটি ভালো সময় ছিল, যেখানে সর্বভারতীয় ৮২% প্রতিষ্ঠান সমর্থন ছিল। তারপর এসেছিল সেই ২৫ বছরের ভয়ানক সময় রাজ্য সরকারগুলির জন্য, যেখানে মাত্র ২৯%কে পুনরায় ভোট দিয়ে ফেরানো হয়েছিল। আর এখন আসুন আমরা এটিকে ৫০-৫০ যুগ বলি, যেখানে আমরা এখন আছি। ভারত জুড়ে রাজ্য সরকারগুলির পুনরায় নির্বাচিত হওয়ার বা ভোটে হেরে যাওয়ার একটি ৫০-৫০ সম্ভাবনা রয়েছে। সুতরাং বিহার ৬০% প্রতিষ্ঠান সমর্থন সহ আসলে কিছুটা বেশি সরকারপন্থী এবং সর্বভারতীয় ৫০-৫০ গড়ের উপরে। যে বড় প্রশ্নটি উঠে আসে তা হলো, রাজ্যের উন্নয়নের দুর্বল রেকর্ড থাকা সত্ত্বেও কেন বিহারের মানুষ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেয়ে বেশিবার ভোট দিয়ে ফিরিয়ে আনে? আজকের দিনে বিহার ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য। তেলেঙ্গানা, কর্ণাটক, হরিয়ানা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে গড়মাসিক আয় প্রতি মাসে ২৬,০০০ থেকে ২৭,০০০ টাকা। এর তুলনায় বিহারের একজন ব্যক্তি, যিনি গড়ে মাসে মাত্র ৫,৭০০ টাকা আয় করেন, এটি আরও সমৃদ্ধ রাজ্যগুলিতে নাগরিকরা যা আয় করেন তার প্রায় ১/৪। তবুও বিহারের বিভিন্ন গ্রাম ও ছোট শহরে আমরা যত ভোটারদের সঙ্গে দেখা করেছি, তাদের অনেকেই বলেছেন, হ্যাঁ, আমাদের রাজ্যের অবস্থা খুব খারাপ, দারিদ্র্য ভয়ানক, কোনো চাকরি নেই এবং পরিস্থিতির উন্নতি হওয়ারও কোনো লক্ষণ নেই, কিন্তু আমরা আবার সরকারকেই ভোট দেব। তবে বিহারের এই সামান্য প্রতিষ্ঠানপন্থী মনোভাব নীতিশ কুমার এবং এনডিএ সরকারকে কোনোভাবেই সুরক্ষিত করে না। বিহার খুব সহজেই ক্ষমতাসীন দলকে বদলে দিতে পারে, কারণ নির্বাচনী দিক থেকে এটি ভারতের সবচেয়ে পরিবর্তনশীল রাজ্যগুলির মধ্যে অন্যতম। অর্থাৎ ভোটের সামান্য রদবদল আসনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন ঘটাতে পারে।
এবং আসনই এখানে গুরুত্বপূর্ণ। নীতিশ এবং এনডিএর ক্ষমতা হারানোর জন্য ভোটে অপেক্ষাকৃত সামান্য -3% পরিবর্তনই যথেষ্ট। এখন এই পরিবর্তনশীলতা কি অস্বাভাবিক? ভারতের কোন রাজ্যগুলি সবচেয়ে বেশি পরিবর্তনশীল? বিহার আসলে সপ্তম সবচেয়ে পরিবর্তনশীল রাজ্য। ভোটে মাত্র 3% রদবদলের জন্য শাসক দল এনডিএ 14% মতো তো আসন হারায়, যা প্রায় 34টি আসন। -3% ভোট ক্ষতি, কিন্তু 14% আসন ক্ষতি। এটা বিরাট ব্যাপার। এটাই ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ নির্বাচন। যদিও রাজস্থান, তামিলনাড়ু এবং ওড়িশার মতো কিছু রাজ্য আছে যা বিহারের চেয়েও বেশি পরিবর্তনশীল, কিন্তু বেশিরভাগ রাজ্যই কম পরিবর্তনশীল এবং তাই বিহারের চেয়ে কম ঝুঁকিপূর্ণ। পরের প্রশ্ন হলো, বিহারে সরকারগুলির জন্য যদি সামান্যই প্রো ইনকামবেন্সি থাকে, তাহলে ব্যক্তিগত প্রার্থীদের জন্য কি হবে, সরকারগুলির জন্য নয়? ক্ষমতাসীন বিধায়করা কি খারাপ ফল করেন, নাকি তারা নতুন প্রার্থীদের চেয়ে ভালো ফল করেন? বিজেপি এবং জেডিইউ জোটের জন্য নতুন প্রার্থীরা ক্ষমতাসীন প্রার্থীদের চেয়ে কিছুটা ভালো ফল করার প্রবণতা দেখান, যা প্রার্থী স্তরে সামান্য অ্যান্টি ইনকামবেন্সির ইঙ্গিত দেয়। নতুন প্রার্থীদের জেতার সম্ভাবনা 65%, যেখানে ক্ষমতাসীন বিধায়কদের জেতার সম্ভাবনা কিছুটা কম, 57%। অন্যদিকে তেজস্বীর আরজেডি এবং কংগ্রেস জোটের জন্য প্রার্থীদের ক্ষেত্রে স্পষ্ট প্রো ইনকামবেন্সি রয়েছে। নতুন প্রার্থীদের জেতার সম্ভাবনা ছিল মাত্র 11%, যেখানে ক্ষমতাসীন বিধায়কদের ছিল 43%। এটা একটা নির্বাচনে জেতার 4 গুণ বেশি সম্ভাবনা। এটা কি ইঙ্গিত করে যে আরজেডি এবং কংগ্রেসের নির্বাচিত বিধায়করা ভালো কাজ করেন, কিন্তু সামগ্রিক সমর্থনের অভাব নতুন প্রার্থীদের খুব বেশি সুবিধা দেয় না? নতুন প্রার্থীদের জন্য 11% বলা মুশকিল, কিন্তু নতুন প্রার্থীদের এত কম জয়ের হার দেখানো ডেটা মহাগঠবন্ধনের পরাজয়ের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এই নির্বাচনে আরেকটি সম্পূর্ণ ভিন্ন কিন্তু নির্ধারক প্রবণতা হলো মহিলা ভোটারদের নির্বাচনের আগে 10,000 টাকা প্রদান। অন্যরা এটিকে সরকারি তহবিল ব্যবহার করে নির্লজ্জভাবে ভোট কেনা বলে অভিহিত করে। নির্লজ্জ কিন্তু কার্যকর। কিন্তু আমরা যখন রাজ্যের অনেক নির্বাচনী এলাকা ঘুরেছি, আমরা দেখেছি যে মহিলা ভোটারদের কাছে নীতিশ কুমারের একটি খুব অনুকূল ভাবমূর্তি রয়েছে। শুধু সাম্প্রতিক 10,000 টাকার উপহারের কারণে নয়। আমাদের সাথে দেখা হওয়া অনেক মহিলা ভোটার বলেছেন যে নীতিশ বরাবরই নারীপন্থী। সেই 2007 সালে বিহারের প্রত্যেক স্কুল ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল। 2016 সালে সমগ্র রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়েছিল, যা ছিল মহিলাদের জন্য পারিবারিক বাজেট এবং পারিবারিক জীবনের উন্নতির লক্ষ্যে একটি পদক্ষেপ। তাই সাম্প্রতিক 10,000 টাকা নীতিশ কুমারের নারী দরদি নীতিগুলির একটি শৃঙ্খলের অংশ হিসাবেই দেখা হচ্ছে। আর নীতিশের নারী দরদি ভাবমূর্তি প্রকৃত নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হয়। মহিলা ভোটাররা তার জেতা বা হারার ক্ষেত্রে মূল চাবিকাঠি বলে মনে হচ্ছে। যেখানে মহিলা ভোটাররা বেশি সংখ্যায় ভোট দেন, সেখানে এনডিএ জেতে। যেখানে পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের ভোটদানের হার কম, সেখানে মহাজোটের জেতার প্রবণতা দেখা যায়। উদাহরণস্বরূপ, উত্তর বিহারের দুটি প্রধান অঞ্চল কোশি এবং দ্বারভাঙা, এই দুটি অঞ্চলেই মহিলাদের ভোটদানের হার বিশাল, পুরুষদের চেয়ে প্রায় 12% বেশি। আর এটাই অন্যতম প্রধান কারণ যে জন্য এই দুটি অঞ্চলেই এনডিএ বিপুল ভোটে জেতে 70%-এরও বেশি আসন দখল করে। অন্যদিকে বিপরীতভাবে পাটনা এবং মগধে, যেখানে মহিলাদের ভোটদানের হার পুরুষদের চেয়ে কম, সেখানে এনডিএ মাত্র 30% আসন জেতে। ভোটার এবং প্রার্থীদের সাথে কথোপকথনে আরেকটি বিষয় যা বারবার উঠে এসেছে, তা হলো এই নির্বাচনী প্রচারের অস্বাভাবিক সংক্ষিপ্ত সময়কাল। গত 15 বছরে এই প্রথমবার নির্বাচন কমিশন মাত্র 2টি দফার ঘোষণা করেছে। 2020-তে
3টি দফা ছিল, 2015-তে 5টি দফা ছিল এবং 2010-এ 6টি দফা ছিল। কিন্তু এই দফা সংখ্যা কমানোর ফলে কে লাভবান হয়? সাম্প্রতিক নির্বাচনের তথ্য থেকে বোঝা যায় যে বহু দফা নির্বাচনগুলি এনডিএর ক্ষতি করার প্রবণতা রাখে। 2024-এর লোকসভা নির্বাচনে বিহারের 7টি দফায় ভোট হয়েছিল। প্রতিটি দফায় এনডিএর বিরুদ্ধে ভোটের পরিবর্তন বাড়তে দেখা গেছে। প্রচার যত দীর্ঘ হয়েছে, এনডিএর পারফরমেন্স তত খারাপ হয়েছে, যা এই সংকেত দেয় যে এনডিএ দীর্ঘ বহু দফা নির্বাচনে খারাপ ফল করে। এবং এই প্রমাণ আসলে অন্যান্য রাজ্যেও জোরালো হয়েছে। ইউপিতে 2024-এর নির্বাচনও 7টি দফা নিয়ে খুব দীর্ঘ ছিল। वेस्ट बंगाल एक्सेंट आरो एक बार बीजेपी प्रचार सफल ही नहीं। প্রতিটি দফায় বিজেপির বিরুদ্ধে সুইং আরও খারাপ থেকে খারাপতর হয়েছে। আরও একটি উদাহরণ হিসেবে 2024-এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে 5টি দীর্ঘ দফা ছিল। আবারও প্রতিটি দফার সাথে সাথে বিজেপির বিরুদ্ধে সুইং আরও খারাপ হয়েছে। পঞ্চম এবং শেষ দফায় সুইং ছিল প্রায় -11%। সেটা প্রথম দফার তুলনায় দ্বিগুণ খারাপ ছিল। তাই আমরা বিহারের গ্রাম ও ছোট শহরগুলিতে ঘুরে দেখব যে সেখানকার মেজাজ কোনোভাবে বদলেছে কিনা এবং কোনো নতুন বিষয় উঠে এসেছে কিনা।